বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সোহাগের মুখে আমি যদি আপনাকে ঘুম পাড়িয়ে দিই কথাটা শোনার পর সূর্য যেন এক মুহূর্তের জন্য পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। তার নাসারন্ধ্র তখনও রাগে স্ফীত হচ্ছে, কপালে স্পষ্ট ফুটে উঠেছে নীল শিরা। সে ঘুরে দাঁড়িয়ে সোহাগের চোখের দিকে এক পলক তাকায়। সেই চোখে উপহাস নয়, বরং ছিল এক গভীর মায়া আর অধিকারবোধ। সূর্য ঝামটা দিয়ে বলে, তুমি আমাকে ঘুম পাড়াবে সোহাগ? যে নিজেই নিজেকে এই ঘরের মেঝেতে নির্বাসিত করেছে, সে আজ বড় বড় কথা বলছে। তোমার কি মনে হয় ওই মেঝেতে একটা বালিশ নিয়ে শুয়ে থাকলেই তুমি নিজেকে খুব মহান প্রমাণ করতে পারবে? আর আমার ঘুম, ওটা তো এই বাড়ির অশান্তি আর বিষ্টুদার মাতলামি অনেক আগেই কেড়ে নিয়েছে। সোহাগ দমে যায় না। সে শান্ত পায়ে সূর্যের একদম সামনে এসে দাঁড়ায়। সে জানে সূর্যের এই রাগ আসলে অভিমান, নিজের পরিবারের প্রতি, পরিস্থিতির প্রতি। সোহাগ ধীরস্বরে বলে, আমি মহান হতে চাইনি সূর্যবাবু, আমি শুধু চেয়েছি আপনার ভেতরের ওই দাউদাউ করে জ্বলতে থাকা আগুনটাকে একটু শান্ত করতে। আপনি ঘর থেকে বেরিয়ে গেলে কি শান্তি পাবেন? রাতটা তো আরও বাড়বে, আর আপনার একাকিত্ব। তার চেয়ে এখানে বসুন, আমার উপর রাগ করেই না হয় বসুন। সোহাগ আলতো করে সূর্যের কবজি ধরে তাকে বিছানার দিকে টেনে নিয়ে আসে। সূর্য প্রথমে বাধা দিতে চাইলেও সোহাগের চোখের ওই শান্ত শীতলতার কাছে সে হেরে যায়। সে বিছানার এক কোণে ধপ করে বসে পড়ে। সোহাগ পরম মমতায় সূর্যের মাথায় হাত রাখে। তার আঙুলগুলো যখন সূর্যের চুলের মধ্যে দিয়ে বিলি কাটতে শুরু করে, তখন সূর্যের শরীরে টান টান উত্তেজনা ধীরে ধীরে শিথিল হতে থাকে। সোহাগ বিড়বিড় করে বলতে থাকে, জানি বিষ্টুদার নিশা করে যা করেছে তা মেনে নেওয়া কঠিন। তার ওপর ময়ূরাক্ষী দিদিভাই যেভাবে পিয়াসকে অপমান করল, সেটা আপনার বুকে লেগেছে। কিন্তু সবার ভুলের শাস্তি আপনি নিজেকে কেন দিচ্ছেন? আপনি ঘুমিয়ে পড়ুন সূর্যবাবু, কাল সকালটা অন্য রকম হবে। সূর্যের চোখের পাতা ভারী হয়ে আসে। সোহাগের হাতের স্পর্শে যেন কোনো জাদুকরী শক্তি ছিল। কিছুক্ষণের মধ্যেই সূর্যের ঘন নিঃশ্বাস জানান দেয় যে সে গভীর ঘুমে আচ্ছন্ন। সোহাগ দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে তাকায়। বাইরের অন্ধকারে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, কিন্তু এই বিশাল প্রাসাদের ভেতরে যে ঝড় বইছে তা থামানোর ক্ষমতা কি তার আছে? পরদিন সকালে সূর্যের ঘুম যখন ভাঙে, সে নিজেকে বিছানায় আবিষ্কার করে অবাক হয়। ঘরের কোঠাও সোহাগ নেই। সে নিচে নেমে আসতেই দেখে ডাইনিং টেবিলে এক রণক্ষেত্র তৈরি হয়ে আছে। ময়ূরাক্ষী চড়া গলায় চিৎকার করছে, আর বিষ্টুদা এক কোণে অপরাধীর মতো মুখ করে বসে আছে, যদিও তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই। ময়ূরাক্ষী সূর্যকে দেখেই গর্জিয়ে ওঠে, সূর্য, তুই কাল রাত থেকে যা শুরু করেছিস তা কিন্তু আমি আর সহ্য করব না। পিয়াস এই বাড়ির কেউ নয়, তাও তুই বিষ্টুকে অপমান করলি। আর ওই সোহাগ, ও তো দেখি পিয়াসের হয়ে দালালি শুরু করেছে। সূর্য শান্ত কিন্তু কঠোর গলায় বলে, দিদিভাই, মুখ সামলে কথা বলো। পিয়াস এই বাড়ির কেউ না হতে পারে, কিন্তু সে একজন মানুষ। বিষ্টুটা কাল যে অবস্থায় বাড়িতে তোলপাড় করছিল, পিয়াস সেটা থামাতে এসেছিল, আর তুমি তাকে থাপ্পড় মারলে। এটা কেমন বিচার? ময়ূরাক্ষী চারায় টেবিল চাপড়ে বলে, আমি বড়, আমি যা বুঝব তাই হবে। এই বাড়িতে আমার কথার উপরে কথা বলার সাহস কারও নেই। সোহাগকেও বলে দিস যেন সে নিজের সীমানার মধ্যে থাকে। ঠিক সেই মুহূর্তে সোহাগ ট্রে হাতে চা নিয়ে প্রবেশ করে। সে সবটুকু শুনেছে, কিন্তু তার মুখে কোনো বিকার নেই। সে শান্তভাবে ময়ূরাক্ষীর সামনে চায়ের কাপ নামিয়ে রেখে বলে, দিদিভাই, সীমানা তো মানুষের মনে থাকে। আমি যদি সীমানা মানতাম, তবে কাল রাতে সূর্যবাবুকে শান্ত করতে পারতাম না। আর পিয়াস যা করেছে তা কর্তব্যের খাতিরে করেছে, ভয়ের খাতিরে নয়। সোহাগের এই পাল্টা জবাবে ময়ূরাক্ষী আরও জ্বলে ওঠে। সে চায়ের কাপটা দূরে সরিয়ে দিয়ে বলে, আজ বড় বড় কথা বলছিস সোহাগ? কাল যখন এই বাড়ি থেকে পিয়াস আর তোকে এক বস্ত্রে বিদায় দেব, তখন এই তেজ কোথায় থাকবে দেখব। বিষ্টুদা এবার সুযোগ বুঝে আগ্নি ঘি ঢালে। সে বিদ্রুপ করে বলে, সূর্য তো এখন সোহাগের আঁচলে বাঁধা পড়েছে রে দিদিভাই, ও কি আর আমাদের কথা বুঝবে? কাল রাতেও তো দেখলাম সোহাগ কেমন ভুল বুঝিয়ে নিজের দিকে টেনে নিল। সূর্য আর সহ্য করতে পারে না। সে সজোরে টেবিলে হাত মারে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। সূর্য সোহাগের হাত ধরে বলে, সোহাগ, এখানে আর এক মুহূর্ত নয়। যারা মানুষের সম্মান বোঝে না, তাদের সঙ্গে তর্ক করা বৃথা। চলো আমার সাথে। সূর্য সোহাগকে নিয়ে নিজের ঘরের দিকে রওনা হয়, কিন্তু যাওয়ার আগে ময়ূরাক্ষীর চোখের দিকে তাকিয়ে বলে যায়, মনে রেখো দিদিভাই, সোহাগ এই বাড়ির বউ, সে কারও আশ্রিতা নয়। আর পিয়াসের ওপর যদি আবার হাত ওঠে, তবে এই বাড়ির বড় ছেলে হিসেবে আমি এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না।
ঘরে ফিরে এসে সূর্য দেখে সোহাগ কাঁদছে। সূর্য অস্থির হয়ে বলে, তুমি কাঁদছ কেন সোহাগ? আমি তো আছি। সোহাগ চোখের জল মুছে বলে, আমি নিজের জন্য কাঁদছি না সূর্যবাবু, আমি কাঁদছি এই সম্পর্কের ভাঙন দেখে। বিষ্টুদা আর মৈমাক্ষী দিদিভাই যেভাবে অন্ধ হয়ে গেছে, তাতে এই পরিবারটাকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়বে। বিকেলের দিকে দেখা যায় বিষ্টুদা বাড়ির বাগানে বসে কারোর সাথে ফোনে চুপি চুপি কথা বলছে। তার গলায় শয়তানি হাসি। সে বলছে, হ্যাঁ, কাজ হয়ে যাবে। সূর্য আর সোহাগের মধ্যে ভাঙন ধরানোর আসল অস্ত্রটা আমি পেয়ে গেছি। এবার শুধু পিয়াসকে ব্যবহার করতে হবে। পিয়াসকে এমন এক জালে জড়াবো যে সূর্য নিজেই তাকে বাড়ি থেকে বের করে দেবে, আর সোহাগ সেটা ঠেকাতে গিয়ে সূর্যের চোখেই ছোট হয়ে যাবে। গল্পের এই মোড়ে এসে মনে হচ্ছে সোহাগ আর সূর্যের সম্পর্ক এক নতুন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। ময়ূরাক্ষীর জেদ আর বিষ্টুদার ষড়যন্ত্র কি পারবে সোহাগের ভালোবাসাকে হার মানাতে, নাকি সোহাগ তার বুদ্ধিমত্তা আর ধৈর্য দিয়ে সূর্যের বিশ্বাসকে রক্ষা করতে পারবে? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ির আবহাওয়া আরও ভারী হয়ে ওঠে। ড্রয়িং রুমের এক কোণে ময়ূরাক্ষী গুম মেরে বসে আছে। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, সূর্য কিভাবে সবার সামনে তার অবাধ্য হল। ঠিক সেই সময় বিষ্টুদা ধীর পায়ে ময়ূরাক্ষীর কাছে এসে বসে। তার মুখে এক কুটিল হাসি। সে নিচু স্বরে বলতে শুরু করে, দিদি, দেখলে তো, সোহাগ মেয়েটা আসার পর থেকে সূর্য আর আগের মতো নেই। আগে তুমি যা বলতে সূর্য সেটাই বেদ বাক্য বলে মেনে নিত, আর আজ সে তোমার দিকে আঙুল তুলছে। সব ওই সোহাগের কারসাজি। ময়ূরাক্ষীর দাঁতে দাঁত চেপে বলে, আমি ওকে এই বাড়িতে টিকতে দেব না বিষ্টু। যে মেয়ে আমার ভাইকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেয়, তার জায়গায় এই বাড়ির বাইরে। এদিকে ওপরের ঘরে সূর্য জানালার ধারে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিল। সোহাগ আলমারি থেকে কাপড় গোছাতে গোছাতে আর চোখে সূর্যকে লক্ষ্য করছিল। সে বুঝতে পারছে সূর্যের মনের ভেতরে একটা প্রচণ্ড যুদ্ধ চলছে। সোহাগ এগিয়ে গিয়ে সূর্যের খুব কাছে দাঁড়ায়। সূর্য মুখ না ফিরিয়েই বলে, কেন এলে এখানে? তুমি তো মেঝেতে শুতে চেয়েছিলে, যাও ওখানেই যাও। সোহাগ মৃদু হেসে বলে, রাগ কি এখনো কমেনি? কাল রাতে তো দিব্যি শান্ত হয়ে আমার হাতেই ঘুমালেন, আজ আবার সেই মূর্তি ধরলেন কেন? সূর্য এবার সোহাগের দিকে ঘুরে তাকায়। তার চোখে এক রাশ ক্লান্তি। সে বলে, সোহাগ, আমি বুঝতে পারছি না এই পরিবারটা কোথায় যাচ্ছে। যে দিদিভাই আমাকে আগলে রাখত, সে আজ পিয়াসকে অকারণে অপমান করছে। আর বিষ্টুদা, সে তো দিন দিন পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে। সোহাগ সূর্যের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, মানুষ যখন ক্ষমতার লোভে অন্ধ হয় সূর্যবাবু, তখন সে আপন পর পার্থক্য করতে পারে না। দিদিভাই আপনাকে হারাবার ভয়ে এসব করছেন, আর বিষ্টুদা, তাকে আমি চিনি, সেই চাই এই বাড়ির দখল নিতে। কিন্তু আমি যতক্ষণ আছি, আপনাকে আর এই পরিবারকে আমি আলাদা হতে দেব না। সূর্য সোহাগের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত স্থিরতা পায়। সে সোহাগের কাঁধে মাথা রেখে কিছুক্ষণ চুপ করে থাকে। সোহাগ বিড়বিড় করে বলে, আপনার রাগটাই আপনার শত্রু। আপনি শান্ত থাকলে দেখবেন ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক তখনই নিচতলা থেকে প্রচণ্ড চিৎকার আর কাঁচ ভাঙার শব্দ শোনা যায়। সূর্য আর সোহাগ দ্রুত নিচে নেমে আসে। নিচে এসে তারা যে দৃশ্য দেখে, তাতে দুজনেরই চোখ কপালে ওঠে। দেখা যায় পিয়াসের ঘরের সব জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে এবং ময়ূরাক্ষী হাতে একটা লাঠি নিয়ে পিয়াসকে শাসাচ্ছে। পিয়াস মেঝের এক কোণে বসে ভয়ে কাঁপছে। সূর্য চিৎকার করে বলে ওঠে, এসব কি হচ্ছে দিদিভাই? তুমি পিয়াসের ঘরের জিনিস বাইরে ফেলে দিলে কেন? ময়ূরাক্ষী ক্ষিপ্ত হয়ে জবাব দেয়, এই মুহূর্তে এই আপদকে আমার বাড়ি থেকে বের হতে হবে। বিষ্টু আমাকে প্রমাণ দিয়েছে যে পিয়াস কাল রাতে নিশার সুযোগ নিয়ে বাড়ির লকার থেকে গয়না চুরি করার চেষ্টা করেছে। পিয়াস কান্নায় ভেঙে পড়ে বলে, দাদা, বিশ্বাস করুন, আমি এসব কিচ্ছু জানি না। আমি তো শুধু দিদিভাইকে সাহায্য করতে চেয়েছিলাম। সোহাগ পিয়াসের পাশে গিয়ে দাঁড়ায় এবং বিষ্টুদার দিকে তাকিয়ে বলে, আপনার কাছে কি প্রমাণ আছে বিষ্টুদা? আপনি কি নিজের চোখে পিয়াসকে চুরি করতে দেখেছেন, নাকি নিজে চুরি করে পিয়াসের উপর দোষ চাপাচ্ছেন? বিষ্টুদা থতমত খেয়ে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে, মুখ সামলে কথা বল সোহাগ, আমি এই বাড়ির রক্ত, আর এই দেখ প্রমাণ। সে পিয়াসের বালিশের তলা থেকে ময়ূরাক্ষীর একটা সোনার হার বের করে আনে। ময়ূরাক্ষী হারটা দেখেই ফেটে পড়ে, এখনও আর কোনো প্রমাণের দরকার আছে? সূর্য, তুই এখনও এর পক্ষ নিবি? সূর্য একবার হারটার দিকে আর একবার পিয়াসের দিকে তাকায়। পিয়াস ডুকরে কেঁদে ওঠে, সোহাগ দিদি, আমি চোর নই। সোহাগ সূর্যের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করে।
সোহাগ জানে এটা বিষ্টুদার সাজানো নাটক। সে হঠাৎ বিষ্টুদার সামনে গিয়ে দাঁড়ায় এবং তার পকেটের দিকে ইঙ্গিত করে। হার তো একজোড়া ছিল বিষ্টুদা, অন্যটা কি আপনার পকেটে? বিষ্টুদা চমকে যায় এবং অবচেতনভাবে নিজের পকেটে হাত দেয়। সোহাগের এই উপস্থিত বুদ্ধি কাজ করে যায়। ময়ূরাক্ষী সন্দেহ নিয়ে বিষ্টুদার দিকে তাকায়। ২৬ অধ্যায়ের শেষে দেখা যায় বিষ্টুদা আমতা আমতা করতে শুরু করেছে, আর সূর্যের চোখে এক নতুন ক্রোধের আগুন জ্বলে উঠেছে। সে বুঝতে পেরেছে আসল চোর কে। সূর্য বিষ্টুদার কলার ধরে আর বলে, আজ যদি সত্যিটা বের না হয় তাহলে এই বাড়িতে রক্তারক্তি হবে। সোহাগ সূর্যের হাতটা চেপে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাড়ির প্রত্যেকে এক এক দিকে দাঁড়িয়ে, আর মাঝখানে দাঁড়িয়ে সত্য আর মিথ্যার এক ভয়ঙ্কর লড়াই। কি হবে বিষ্টুদার ভাগ্যে? সোহাগ কি পারবে পিয়াসকে নির্দোষ প্রমাণ করতে?